নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মিলি। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। গ্রুপ সি নিয়োগ মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়, তবে মুক্তি নিশ্চিত নয় প্রাক্তন শিক্ষামন্ত্রীর। এখনো ঝুলে প্রাথমিক নিয়োগ মামলার রায়। নমস্কার, ভালো থাকবেন। সাক্ষাৎ না হলেও কলকাতায় সেনার কর্মসূচিতে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রীর প্রতি সৌজন্য প্রকাশ প্রধানমন্ত্রী। রাজ্যের মন্ত্রী সুজিত বসুর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে বার্তা পাঠান প্রধানমন্ত্রী। সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী আগুন, আগুনের জেরে বিঘ্নিত ট্রেন চলাচল, পুড়ে ছাই একাধিক দোকান। কিভাবে আগুন লাগলো খতিয়ে দেখা হচ্ছে। চিল্কিরহাটে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত 4, তাদের মধ্যে 3 জন একই পরিবারের সদস্য। চিল্কিরহাটের কাছে দুর্ঘটনাটি ঘটে, গাড়ি চালক সহ 4 জনের মৃত্যু হয়। ফের মেঘভাঙা বৃষ্টি উত্তরাখণ্ড এবং হিমাচলে, ভাঙল ঘরবাড়ি, ভাসল গাড়িও। অনেকের খোঁজ নেই, চলছে উদ্ধার কার্য। তফসিলি জাতি সম্প্রদায়ের মানুষদের জন্য শংসাপত্র প্রাপ্তির নিয়মে বড় পরিবর্তনের পথে রাজ্য সরকার। সোমবার নবান্নে রাজ্যের তফসিলি শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে প্রক্রিয়া সরল করার প্রস্তাব গৃহীত হয়। তবে মুখ্যমন্ত্রী নিজের বিশেষ ভোট ব্যাংক খুশি করতেই এই নতুন প্রস্তাবে সায় দিয়েছেন বলে পাল্টা আক্রমণ বিরোধী দলনেতার। তফসিলি জাতি সম্প্রদায়ের মানুষদের জন্য শংসাপত্র প্রাপ্তির নিয়মে বড় পরিবর্তনের পথে রাজ্য সরকার। সোমবার নবান্নে রাজ্যের তফসিলি জাতি সম্প্রদায়ের জন্য সরকারি পরিষেবা সংক্রান্ত রিভিউ বৈঠকে এসসি শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে প্রক্রিয়া সরল করার প্রস্তাব গৃহীত হয়। বৈঠকে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন বলেই সরকারি সূত্রে খবর। আর এই বিষয়ে মুখ্যমন্ত্রী নিজের বিশেষ ভোট ব্যাংক খুশি করতেই এই নতুন প্রস্তাবে সায় দিয়েছেন বলে পাল্টা আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে প্রশাসনের একটি অংশ জানাচ্ছে, মুখ্যমন্ত্রী যখন সায় দিয়েছেন তখন তা বিষয়টি শীঘ্রই কার্যকর করা হবে। নবান্ন সূত্রে খবর, এতদিন পর্যন্ত মা ও বাবার কারোর এসসি শংসাপত্র না থাকলে সন্তানের জন্য শংসাপত্র পেতে রক্ত সম্পর্ক থাকা দুজনের শংসাপত্র প্রয়োজন হতো। এবার সেই নিয়মে বদল আনতে চলেছে নবান্ন। নতুন প্রস্তাব অনুযায়ী পরিবারের মধ্যে অন্তত একজনের এসসি শংসাপত্র থাকলেই আবেদনকারী শংসাপত্র পাওয়ার অধিকারী হবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, যোগ্য মানুষ যেন শংসাপত্র থেকে বঞ্চিত না হন। সঙ্গে কোনোভাবেই অযোগ্যরা যাতে তালিকায় ঢুকতে না পারেন তার জন্য কড়া নজরদারি রাখতে হবে। মুখ্যমন্ত্রী সকলকে সতর্ক করে দেন যাতে সরকারি পরিষেবা প্রদানে কোনো গাফিলতিও না হয়। তবে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, এই সরকার তফসিলি উপজাতিদের শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে জালিয়াতি করেছে তা প্রমাণিত। এবার নতুন নিয়ম চালু করে ভুয়ো এসসি শংসাপত্র দিতে চাইছে তারা। এক্ষেত্রেও রাজ্য সরকারের মুখ পুড়বে। তিনি আরও বলেন, আসলে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী রাজ্যের একটি বিশেষ অংশের মানুষের ভোট নিশ্চিত করতে চান। সেই সম্প্রদায় যাতে সহজেই এসসি শংসাপত্র জোগাড় করতে পারেন, সেই কারণেই এই নতুন নিয়ম আনা হচ্ছে। যদি সাধারণ মানুষের মৌলিক অধিকারে রাজ্য সরকার কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে হস্তক্ষেপ করে, তাহলে আমরা প্রতিবাদে সরব হব। সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী দ্রুত নতুন চেয়ারম্যান নিয়োগ করে পর্ষদকে সক্রিয় করার নির্দেশ দিয়েছেন। জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল বৈঠকে যজ্ঞশ্রী প্রকল্পের সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেন। হাই নিউজ নেটওয়ার্ক। নমস্কার, ভালো থাকবেন। সাক্ষাৎ না হলেও কলকাতায় সেনার কর্মসূচিতে যোগ দিয়ে এসে মুখ্যমন্ত্রীর প্রতি সৌজন্য প্রদর্শনে ত্রুটি রাখলেন না প্রধানমন্ত্রী। রাজ্যের মন্ত্রী সুজিত বসুর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে বার্তা পাঠান প্রধানমন্ত্রী। কলকাতায় সেনার কর্মসূচিতে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রীর প্রতি সৌজন্য প্রদর্শনের ত্রুটি রাখলেন না প্রধানমন্ত্রী। সোমবার দুপুরে কলকাতা ছাড়ার আগে রাজ্যের মন্ত্রী সুজিত বসু মারফত মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রীকে নমস্কার জানিয়ে তার শুভেচ্ছা, ভালো থাকবেন। 3 দফায় গত 2 মাসে রাজ্যের 3টি রাজনৈতিক সভা করে শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেও এবারের সফরে কোনো রাজনৈতিক ছোঁয়া রাখেননি প্রধানমন্ত্রী। এমনকি কলকাতার রাজভবনে রবিবার রাত্রিবাস করলেও বিজেপির কোনো নেতা বা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎও করেননি তিনি। যদিও প্রধানমন্ত্রী দমদম বিমানবন্দর থেকে বিদায়, সেখানে উপস্থিত ছিল বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রথাগতভাবে কলকাতা ছাড়ার সময় বিমানে ওঠার আগে
দলীয় সহকর্মীদের পাশাপাশি উপস্থিত রাজ্যের প্রোটোকল মন্ত্রী সুজিত বসুকেও নমস্কার জানান প্রধানমন্ত্রী। আর তখনই সুজিতের সামনে এসে মুখ্যমন্ত্রীর প্রতি সৌজন্য জানিয়ে নমস্কার বার্তা দিয়েছেন মোদী। সুজিত বসুর কথায় প্রধানমন্ত্রী বলেন, আমার তরফে মুখ্যমন্ত্রীকে নমস্কার জানাবেন, ভালো থাকবেন বলেছি বলে জানিয়ে দেবেন। রাতে দমকল মন্ত্রী স্বীকার করেন, আমি সবসময় মুখ্যমন্ত্রীর তরফে অর্পিত দায়িত্ব পালন করি। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা যথাসময়ে মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিয়েছে। সোমবার কলকাতার ফোর্ট উইলিয়ামে ষোড়শ কম্বাইন্ড কমান্ডার কনফারেন্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতি 2 বছর অন্তর আয়োজিত এই সম্মেলন সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ স্তরের আলোচনা পরিকল্পনার মঞ্চ। এবারের সম্মেলনের বিষয়বস্তু ভারতের সশস্ত্র বাহিনীর সংস্কার, রূপান্তর এবং পরিবর্তন। 3 দিন ধরে ভারতীয় সেনার লক্ষ্য এবং কর্মপন্থা নিয়ে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার সেনা কমান্ডারের উদ্দেশ্যে ভাষণ দেবেন। 17 সেপ্টেম্বর সম্মেলনের বক্তব্য রাখবেন প্রতিরক্ষা বাহিনীর প্রধানরা। হাই নিউজ নেটওয়ার্ক। দেবীপক্ষের সূচনার মাত্র কয়েকদিনের অপেক্ষা। চারপাশে জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। সেই আবহে এবার কলকাতার নামজাদা পুজোগুলির প্রস্তুতি ঘুরে ঘুরে খতিয়ে দেখবে পুলিশ প্রশাসন। মঙ্গলবার থেকেই পুজো প্রস্তুতি পরিদর্শনে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার মিরাজ খালিদ। দেবীপক্ষের সূচনা মাত্র কয়েকদিনের অপেক্ষা। চারপাশে জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। সেই আবহে এবার কলকাতার নামজাদা পুজোগুলির প্রস্তুতি ঘুরে ঘুরে খতিয়ে দেখবে পুলিশ প্রশাসন। মঙ্গলবার থেকে পুজো প্রস্তুতি পরিদর্শনে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার মিরাজ খালিদ। কলকাতা পুলিশ সূত্রে খবর, আপাতত মোট 12টি পুজোর প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকেই শুরু পরিদর্শন। প্রথমে বেহালা নতুন দলের পুজো মণ্ডপ দিয়ে সূচনা, তারপর একে একে বরিশা ক্লাব, বিবেকানন্দ পার্ক, অ্যাথলেটিক ক্লাব, অজয় সংহতি, 41 পল্লী হরিদেবপুর, নাকতলা উদয়ন সংঘ, কামডহরি পূর্বপাড়া পঞ্চদুর্গা, কেন্দ্রীয় শান্তি সংঘ পাটুলি, বোসপুকুর তালবাগান, বোসপুকুর শীতলা মন্দির, চেতলা অগ্রণী, সুরুচি সংঘের পুজো পরিদর্শনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কলকাতার নামকরা পুজোগুলিতে মহালয়ার পর থেকে শুরু হয়ে যায় পুজো দেখার হিড়িক। ভিড়ও থাকে মাত্রা ছাড়া, তাই আগে থেকে সব রকম ব্যবস্থাপনা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক। বহু জায়গায় তৃতীয়া চতুর্থী থেকেই শুরু হয়ে যায় ঠাকুর দেখার ভিড়। আর এবার ভিড় এড়াতে অনেকেই তৃতীয়া চতুর্থী থেকেই পুজো মণ্ডপ মুখী হন। ভিড়ের মধ্যে সাধারণ মানুষের কথা ভেবে আগেভাগেই পুজো মণ্ডপগুলিতে কি কি ব্যবস্থা থাকছে খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকেরা। দেবীপক্ষের সূচনার আর 1 সপ্তাহ বাকি নেই। পুজো শুরু হতেও মাত্র কয়েকদিনের অপেক্ষা। চারপাশে জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। প্রত্যেকটা মণ্ডপেই ব্যস্ততা। সেই আবহে এবার শিলিগুড়ির নামজাদা পুজোগুলির প্রস্তুতি ঘুরে ঘুরে খতিয়ে দেখবে পুলিশ প্রশাসন। বহু জায়গায় তৃতীয়া চতুর্থী থেকেই শুরু হয়ে যায় ঠাকুর দেখার ভিড়। আর এবার ভিড় এড়াতেই অনেকেই তৃতীয়া চতুর্থী থেকেই পূজা মণ্ডপ মুখী হয়ে থাকেন। ভিড়ের মধ্যে সাধারণ মানুষের কথা ভেবে আগেভাগেই পুজোর মণ্ডপগুলিতে কি কি ব্যবস্থা থাকছে, দর্শনার্থীদের ঢোকার পথ এবং বেরোনোর পথ কতটা প্রশস্ত হচ্ছে, অগ্নি নির্বাপন ব্যবস্থা থেকে শুরু করে বৈদ্যুতিক সরঞ্জাম এবং অন্যান্য বিষয়ের সমস্ত কিছু খতিয়ে দেখলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার, দমকল বিভাগের আধিকারিকেরা এবং বিদ্যুৎ বিভাগের আধিকারিকেরা। আমার তো এরকম রিভিউ করছি, এটা যদি কিছু ওনার শর্টকামিং থাকলে আমরা ওদেরকে বলবোটা, বাড়ার জন্য বলবোটা, আর কিছু এমার্জেন্সি এক্সিট তো করার জন্য বলবো আমরা। এখন তো চলছে, রিভিউ চলছে। এটা অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে কি বলছেন? হ্যাঁ, ওইটা নিয়ে আমরা আগে বললাম, ওটা পূজা বন্ধ বলে আমরা ভলান্টিয়ার্সকে আমরা ট্রেন করছি। ও ট্রেনিংয়ের মধ্যে একটা আছে, এটা ফায়ার এক্সটিংগুইশার ট্রেনিংটা। ওরা সব জায়গাতে এরা ফায়ার এক্সটিংগুইশার রাখবে এটা, কিন্তু ওরা কারো কোনো ট্রেনিং নেই, এটা কীভাবে চালাতে পারে এরা জানে না। কিছু হয়ে গেলে এরা মেশিন থাকবে, চালানোর লোক থাকবে না। কিন্তু আমরা এবারটা সবাইকে ট্রেনিং করছি, না ট্রেনিং করে প্রত্যেক পান্ডালে 4 জনকে আমি ট্রেনিং করে পাঠাচ্ছি না। এরা 8 ঘন্টা ডিউটি করবে এটা। শিলিগুড়ির বড় বড় পুজো মণ্ডপগুলি মঙ্গলবার ঘুরে দেখলেন পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। পুজোর কয়েকদিন যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্য বাড়তি পুলিশ কর্মী নিয়োগের পাশাপাশি প্রত্যেকটি ক্লাবের স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসিটিভি ক্যামেরার ব্যবহার করবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা রুখতে তৈরি থাকবে স্পেশাল টিম। সঙ্গে বিদ্যুৎ বিভাগ এবং দমকল বিভাগকে পুজোর দিনগুলিতে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রত্যেকটি ক্লাবকে স্বেচ্ছাসেবক নিয়োগ করতেও বলা হয়েছে। পাশাপাশি অগ্নি নির্বাপন সম্পর্কে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক নিয়োগের পরামর্শ দিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। শিলিগুড়ির পুলিশ কমিশনার শ্রী সুধাকর সহ উচ্চপদস্থ পুলিশ কর্তারা শিলিগুড়ির বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখে জানিয়েছেন, পুজোর কয়েকদিন শহরে বাড়তি পুলিশের পাশাপাশি পুলিশের বিশেষ বাহিনী টহল দেবে। ব্যবহার করা হবে উইনার্স বাহিনীকেও। পুলিশের হেল্পলাইনগুলিকে সাধারণ মানুষের ব্যবহারের জন্য অনুরোধ করেছেন পুলিশ কমিশনার শ্রী সুধাকর। অপরদিকে সমস্ত ক্লাবগুলিকে রাস্তাঘাট বন্ধ করে আলোকসজ্জার গেট করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পুলিশ কমিশনার এবং অপ্রশস্ত প্রবেশ এবং প্রস্থানের গেটগুলিকে চওড়া করার উপদেশ দেওয়া হয়েছে পুলিশের তরফে। হাই নিউজ নেটওয়ার্ক। রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ভারতের ওপর চড়া হারে শুল্ক আরোপ করেছে আমেরিকা। পাশাপাশি একাধিকবার শাসানিও দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে ফের ভারতের পাশে দাঁড়ালো বন্ধু রাশিয়া। আমেরিকাকে কড়া বার্তা দিয়ে রুশ বিদেশ মন্ত্রক সাফ জানালো, ভারত রাশিয়া সম্পর্ক অটুট, চেষ্টা করলেও কেউ ভাঙতে পারবে না। রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ভারতের উপর চড়া হারে শুল্ক আরোপ করেছে আমেরিকা। পাশাপাশি একাধিকবার শাসানিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে ফের ভারতের পাশে দাঁড়ালো বন্ধু রাশিয়া। আমেরিকাকে কড়া বার্তা দিয়ে রুশ বিদেশ মন্ত্রক সাফ জানিয়ে দিল, ভারত রাশিয়ার সম্পর্ক অটুট, চেষ্টা করলেও কেউ ভাঙতে পারবে না। সম্প্রতি ভারত রাশিয়ার সম্পর্ক নিয়ে একটি রুশ সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছে রাশিয়ার বিদেশ মন্ত্রক। তারা জানিয়েছে, বহিরাগত হুমকি এবং সমালোচনার মুখে পড়লেও ভারত সর্বদা রাশিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। সত্যি বলতে অন্য কিছু কল্পনা করা কঠিন। দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের চেতনা এবং ঐতিহ্যকে সম্মান করে নয়াদিল্লি। মহাকাশ অভিযান, পারমাণবিক শক্তি, তেল অনুসন্ধান, সামরিক এবং অসামরিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বর্তমানে ভারত এবং রাশিয়া যৌথভাবে কাজ করছে। উল্লেখ্য, ট্রাম্পের অন্যায্য দাবির কাছে মাথা নত না করায় বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়নি ভারত আমেরিকার। তার উপর রুশ তেল কেনায় ভারতের উপর রীতিমতো দাদাগিরি শুরু করেছে আমেরিকা। চাপানো হয়েছে 50% শুল্ক। বাণিজ্য চুক্তির কোনো অগ্রগতি না হলে শুল্ক নিয়ে ভারতের সঙ্গে কোনো আলোচনা করবেন না বলে জানিয়ে দিয়েছে হোয়াইট হাউস। তারই মাঝে নয়াদিল্লির সঙ্গে বন্ধুত্বের কথা বললেও আড়ালে বন্ধু দেশগুলির কাছে ট্রাম্প অনুরোধ করছেন ভারতের উপর যেন 100% পর্যন্ত শুল্ক চাপানো হয়। এই পরিস্থিতিতে ফের ভারতের পাশে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে কড়া বার্তা দিল রাশিয়া। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকায় টিকটকের ভবিষ্যৎ কি? স্পেনে আমেরিকা চীনের বাণিজ্য বৈঠকের পর থেকেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নানা মহলে। এবার সেই বিষয় মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় টিকটকের ভবিষ্যৎ কি? স্পেনে আমেরিকা চীনের বাণিজ্য বৈঠকের পর থেকে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নানা মহলে। এবার সেই বিষয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সরাসরি টিকটকের নাম নেননি তিনি। তার দাবি, একটি নির্দিষ্ট কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে। এই চুক্তির ফলে খুশি হবে আমেরিকার তরুণ প্রজন্ম। অনেকেরই দাবি, ট্রাম্প টিকটকের কথাই বোঝাতে চেয়েছেন। রবিবার স্পেনের রাজধানী মাদ্রিদে বৈঠকে বসেছিলেন আমেরিকা ও চীনের আধিকারিকেরা। সেই বৈঠক ভালো হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তিনি তার ট্রুথ সোশ্যালে আমেরিকা চীনের বৈঠক নিয়ে একটি পোস্ট করেন। সেই পোস্টে লেখেন, ইউরোপে অনুষ্ঠিত আমেরিকা এবং চীনের মধ্যে হওয়া বাণিজ্যিক বৈঠক ভালোভাবে সম্পন্ন হয়েছে। তার ইঙ্গিত, শীঘ্রই চুক্তিতে আসবে দুই দেশ। এরপরে ট্রাম্পের সংযোজন, একটি নির্দিষ্ট কোম্পানির সঙ্গে একটি চুক্তি হয়েছে, এতে আমাদের দেশের তরুণরা খুশি হবে। চলতি সপ্তাহে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন বলে জানান ট্রাম্প। স্পেনের রাজধানীতে বৈঠকে বসেছিল আমেরিকা এবং চীনের প্রতিনিধিরা। এই নিয়ে গত 4 মাসে চতুর্থবার বৈঠকে বসছে আমেরিকা ও চীন। তবে আলোচনা খুব একটা এগোয়নি। বাণিজ্য এবং শুল্ক নিয়ে সংঘাত এখনও সেই তিমিরেই রয়েছে। তবে ট্রাম্প আশাবাদী, শীঘ্রই সেই জট কাটবে। গত বছর টিকটক নিষিদ্ধ করে মার্কিন কংগ্রেসের একটি আইন পাশ হয়েছিল। ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথমে 75 দিনের জন্য স্থগিত করে দেন।
পরে সেই স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয় আরও 90 দিন। অনেকেরই দাবি, বৈঠকে টিকটক নিয়ে স্থায়ী সমাধান সূত্রে পৌঁছতে চেয়েছিল দুই দেশই। মাদ্রিদে আগে আমেরিকা এবং চীনে বৈঠকে বসেছিলেন সুইডেনের রাজধানী স্টকহোলমে। সেখান থেকেই দুই দেশের শুল্ক সংঘাতে 90 দিনের বিরতি ঘোষণা করা হয়, যে কারণে রাশিয়ার কাছ থেকে তেল কেনায় আমেরিকা ভারতের পণ্যে চড়া শুল্ক আরোপ করলেও চীনের বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ করেনি। চীন রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা হওয়া সত্ত্বেও আমেরিকা যুক্তি দিয়েছিল চীন রাশিয়া থেকে যে তেল কেনে তা পরিশোধন করে ইউরোপের বাজারে বিক্রি করে। তাই চীনের বিরুদ্ধে পদক্ষেপ করলে সমগ্র ইউরোপের তেলের দাম এক লাফে বেড়ে যাবে। আমেরিকার এই নীতি নানা মহলে সমালোচিত হয়েছে। সেই আবহে আবার দুই দেশে বৈঠক বসেছে। ট্রাম্পও আশাবাদী বাণিজ্য চুক্তির বিষয়। হাই নিউজ নেটওয়ার্ক। মাছের রানী ইলিশ। বর্ষার দিনে ভোজন রসিকের পাতে যদি ইলিশ পড়ে তাহলে সোনায় সোহাগার মতো অবস্থা। তবে পদ্মার ইলিশ কই এবার? ইউনূস সরকারের মত বদলে যাওয়ায় হতাশ এপারের বাঙালি। বর্ষা এবার দরাঝস্ত, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি। এমন সময় দুপুরের খাবারের পাতে যদি পড়ে ইলিশ, মৎস্যপ্রেমী বাঙালির অল টাইম ফেভারিট। দাম বেশি হলেও সাধ্য ছাপিয়ে কিনছেন অনেকেই। বছরকার জিনিস বলে কথা, কিন্তু মাছ খেয়ে জুত নাই। হই হই করে বাজার হলেও রই রই করে আর খাওয়া হচ্ছে না, যেহেতু বাজারে পদ্মার ইলিশ বাড়ন্ত। মোহাম্মদ ইউনূস সরকার ইলিশ আমদানির অনুমতি দিলেও চাহিদা ও যোগানের ভারসাম্যে বিস্তর গড়বড়। ফলে পুজোর মুখে মন ভালো নেই এপার বাঙালির। ঠিক কতখানি গোলমাল? ভারত ও বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলির দাবি, ইউনূস সরকার মৌখিকভাবে ভারতে 3000 টন ইলিশ রপ্তানির প্রতিশ্রুতি দিলেও সেগুলো বালি। কারণ সম্প্রতি ঢাকার বাণিজ্য মন্ত্রক জানিয়ে দিয়েছে, চলতি বছরে ভারতে 1200 টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ কিনা ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতির আবহে গত বছরের থেকেও কম গেল পদ্মার ইলিশ রপ্তানির পরিমাণ। গত বছর প্রাথমিকভাবে 3000 টনের অনুমোদন থাকলেও শেষ পর্যন্ত ভারতে পৌঁছেছিল 2420 টন রূপোলি শস্য। অর্থাৎ এবার গত বছরের তুলনায় অর্ধেক ইলিশ ঢুকবে পশ্চিমবঙ্গের বাজারে। অবশ্য ইলিশ কমার কারণ জানানো হয়েছে পূর্ববঙ্গ থরি বাংলাদেশের তরফে। ঠিক কি বলা হয়েছে? সূত্রের খবর, বাংলাদেশের সরকারের মৎস্য দপ্তরের তরফে জানানো হয়েছে, বরিশাল বিভাগে ইলিশ শিকার জুনে গত বছরের তুলনায় প্রায় 7000 টন কমেছে। জুলাইতেও ঘাটতি 30%। ইলিশ কম ওঠার কারণেই রপ্তানি সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ইলিশ প্রেমীরা দুই সমস্যায় পড়েছেন। প্রথমত, বাংলাদেশের ইলিশ বাজারে নেই বললেই চলে। তার উপর যে ইলিশ পাওয়া যাচ্ছে তার দামও আকাশ ছোঁয়া। গত বছর 1.1 থেকে 1.3 কেজি ওজনের ইলিশের দাম ছিল কেজি প্রতি 1600 টাকা থেকে 2000 টাকা। এবছর একই মাপের ইলিশ উঠতে পারে ন্যূনতম 2500 টাকায়। হাই নিউজ নেটওয়ার্ক। মাসখানেক আগে বলি অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মা হওয়ার খবরে জল্পনা চলছিল, যদিও সেই নিয়ে কিছুই বলেনি অভিনেত্রী। তবে এবার জানা যাচ্ছে কোনো জল্পনা নয়, সত্যিই মা হচ্ছেন ক্যাটরিনা। কবে আসছে ভিকি ক্যাটরিনার প্রথম সন্তান? পরনে সাদা ঢিলে ঢালা কোয়ার্ড সেট, টাইট করে বাঁধা পনিটেল, মেকআপে লেশ মাত্র নেই, মাস্কে ঢাকা মুখ। ধীর গতিতে অতি সন্তর্পণে বোটের সিঁড়ি বেয়ে উঠছেন ক্যাটরিনা কাইফ। আর বোটে ওঠা পর্যন্ত রাস্তায় স্ত্রীকে আগলে রেখেছেন ভিকি কৌশল। গত জুলাই মাসে তারকা দম্পতির এহেন ক্যামেরাবন্দি দৃশ্য ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জনকে উস্কে দিয়েছিল। মাস দুয়েক যেতে না যেতেই এবার সেই জল্পনা যজ্ঞে ঘৃতাহুতি পড়ল কৌশল পরিবারের ঘনিষ্ঠ জনৈকের মন্তব্য। খবর, প্রথম সন্তানের অপেক্ষায় ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। আর মাত্র মাস দেড়েকের অপেক্ষা, তারপরই কৌশল পরিবারের নতুন সদস্য আসছে। কৌশল পরিবারের ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে, চলতি বছর অক্টোবর মাসের শেষের দিকে কিংবা নভেম্বরের মাসের গোড়ার দিকে সন্তানের জন্ম দিতে চলেছেন ক্যাটরিনা কাইফ। যদিও তারকা দম্পতির তরফে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি, তবে ভিকি ক্যাটরিনার বিয়ের প্রসঙ্গ টেনে এক পক্ষের মত, এবারও কাকপক্ষীদের টের পেতে দেননি তারা। কিন্তু ছবি শিকারীদের ক্যামেরাকে ফাঁকি দেওয়া কি এতই সহজ? গত জুলাই মাসে ভিকি ক্যাটরিনার আলিবাগে ছুটি কাটাতে যাওয়ার আগে যে দৃশ্য লেন্সবন্দি করেছিলেন তারা,
সেই সময়েই অভিনেত্রীর মা হওয়ার জল্পনা তুঙ্গে ওঠে। উপরন্তু মাসখানেক ধরেই লাইমলাইট ক্যামেরার অন্তরালে রয়েছেন ক্যাটরিনা কাইফ। শাশুড়ির সঙ্গে মহাকুম্ভে পূর্ণ স্নানের পর তাকে আর দেখা যায়নি। অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই কি জনসমক্ষে কম আসছেন অভিনেত্রী? কৌতূহল সর্বত্রই। ভিকি ক্যাটরিনার সংসারে কবে আসছে প্রথম সন্তান? বলিউড মাধ্যম সূত্রে খবর, এবারের বড়দিনটা খুদে কৌশলকে সঙ্গে নিয়েই কাটাবেন তারকা দম্পতি। জানা গিয়েছে মা হওয়ার পর কাজ থেকেও দীর্ঘ বিরতি নিতে চলেছেন ক্যাটরিনা। যদিও বিয়ের পর সিনেমা নির্বাচনের ক্ষেত্রেও অনেকটা সচেতন হয়ে উঠেছেন তিনি। পর্দাতেও তাকে তুলনামূলক কম দেখা যায়। এবার খবর, কৌশলদের বৌমা ক্যাট সুন্দরী আপাতত মাতৃত্বের ইনিংসকেই উপভোগ করতে চান। প্রসঙ্গত রণবীর দীপিকা হোক কিংবা রণবীর আলিয়া থেকে বরুণ নাতাশা, বলিউডের বর্তমান প্রজন্মের তারকা দম্পতিদের প্রায় সকলেই মা বাবা হিসেবে জীবনের নতুন ইনিংস উপভোগ করেছেন। সেই প্রেক্ষিতে ভিকি ক্যাটরিনার অনুরাগীদেরও প্রত্যাশা বেড়েছিল। তাদের আবদার ছিল মিষ্টি সেলেব দম্পতির সংসারে এবার খুদে অতিথি আসুক। এর আগে যদিও ক্যাটরিনার মা হওয়ার জল্পনা শোনা গিয়েছিল, তবে এবার অনুরাগীদের ইচ্ছে পূরণ হতে চলেছে। হাই নিউজ নেটওয়ার্ক। মাঠের বাইরের লড়াই অনায়াসে জিতেছে ভারত, কিন্তু মাঠের বাইরে ভারত পাক লড়াই থামার নাম নেই। পাকিস্তান যদি এমনটা হুমকি দেয় তো পাল্টা জবাব দিতে ছাড়ছে না ভারতও। চ্যাম্পিয়ন হলে নকভির থেকে ট্রফি নেবেন না সূর্যরা। পাকিস্তানের বয়কট হুমকিতে পাল্টা ভারতের। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি আবার পিসিবির চেয়ারম্যানও। মাঠের বাইরের লড়াই অনায়াসে জিতেছে ভারত, কিন্তু মাঠের বাইরে ভারত পাক লড়াই থামার নাম নেই। পাকিস্তান যদি একটা হুমকি দেয় তো পাল্টা জবাব দিতে ছাড়ছে না ভারতও। 28 সেপ্টেম্বর এশিয়া কাপ ফাইনালে চ্যাম্পিয়ন হলে কিভাবে পাকিস্তানকে উত্তর দিতে হবে তাও ঠিক করে রেখেছে টিম ইন্ডিয়া। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি, তিনি আবার পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানও। যদি ভারত চ্যাম্পিয়ন হয় তাহলে নিয়ম মতো তার হাত থেকে ট্রফি গ্রহণ করতে হবে সূর্যকুমারদের। কিন্তু সত্যি কি সেটা করবে? না। সংবাদ সংস্থা পিটিআই এর রিপোর্ট অনুযায়ী যদি ভারত 28 সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনালে যায় তাহলে প্লেয়াররা নকভির সঙ্গে এক মঞ্চে উঠবে না। এসিসির প্রধান হিসেবে ওরি ট্রফি হাতে তুলে দেওয়ার কথা। রবিবার ম্যাচে পাক প্লেয়ারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। পিসিবি থেকে বিবৃতি জারি করে বলা হয়, টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি প্রাইক্রফট পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘাকে প্রতিপক্ষ অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলানোর নির্দেশ দিয়েছিলেন। তাতে বেজায় ক্ষুব্ধ পাকিস্তান। পাইক্রফটকে সরানোর দাবিতে অনড় পিসিবি। তারা সাফ জানিয়ে দিয়েছে, পাইক্রফটকে না সরানো হলে পরের ম্যাচে সংযুক্ত আরব আমির শাহীর বিরুদ্ধে দল নামাবে তারা। এর মধ্যে জানা যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেট অপারেশনের প্রধান উসমান ওয়ালাকে সরিয়ে দিয়েছে। হ্যান্ডশেক বিতর্ক হওয়ার ক্ষেত্রে পিসিবি তার উপরও দোষ চাপাচ্ছে। কেন আরও সুষ্ঠু ও বিতর্কহীনভাবে ম্যাচটি সম্পন্ন হলো না সেটা ওসমানের ব্যর্থতা হিসেবেই দেখা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।